দিল্লির যন্তর মন্তরে আজকে সকাল থেকেই আবারও জনমানুষের সমাগম শুরু হয়েছে। আজকে প্রিয় বন্ধুরা শুক্রবার ২৪শে জুলাই ২০২৬ ভারতে যে গত কদিন যাবৎ যে আন্দোলন শুরু হয়েছে, জেনজিদের এবং ককরোচ জনতা পার্টির নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে, সেটি এখনও পর্যন্ত চলমান। গত রাত আপনারা জানেন যে হঠাৎ করে নরেন্দ্র মোদী তিনি লাইভে এসেছিলেন তার টুইটার আ সোশ্যাল মিডিয়াতে। তিনি সেখানে বলেছেন যে, যে স বর্তমান চলমান যে শিক্ষার্থীদের আন্দোলন এবং শিক্ষার্থীদের দরদ, এগুলির প্রতি তার যথেষ্ট সম্মান রয়েছে। এবং তিনি একটি ফাস্ট ট্র্যাক কোর্ট খুলেছেন। যারা সেখানে অপরাধী রয়েছে, বিশেষ করে নিট প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে যারা অপরাধ করেছে, তাদেরকে তিনি অতি দ্রুত বিচার আদালতে তাদের রায় এবং তাদের বিরুদ্ধে বিচার কার্য তিনি দ্রুত সমাধান করবার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট তিনি স্থাপন করবার নির্দেশনা দিয়েছেন যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন। এবং তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। আর যে কয়েকটি দাবি তারা তুলেছে, সেই কয়েকটি দাবি নিয়েও তারা বর্তমান সরকার, বিজেপি সরকার এসব নিয়ে চিন্তা করবে। এরকম একটা আশ্বাসপূর্ণ বার্তা তিনি দিয়েছেন গতকালকে প্রায় আধা ঘন্টার উপরে একটি ভিডিও বার্তাতে। প্রিয় বন্ধুরা, এই ভিডিও বার্তাতে যেটি হয়েছে আমি এক এক করে সবগুলিকেই আপডেটস আপনাদেরকে দিব। আপনারা দয়া করে এই ভিডিওটিকে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে এবং আমার এই ফেসবুক আইডিটিকে ফলো করে রাখবেন। তাহলে আপনাদেরকে সর্বক্ষণ আমি আপডেটসগুলো দিতে পারবো। মোদির ভিডিও বার্তার পর আজকে সকালে সোনম ওয়াংচুক, যিনি পরিবেশবাদী আন্দোলনের নেতা এবং তিনি শিক্ষাবিদও বটে, তিনি গত ২৬ দিন ধরে রাস্তায় কিন্তু অনশন করছিলেন। এবং যে প্রেক্ষিতে গত ৩ থেকে ৪ দিন আগে তাকে দিল্লি পুলিশ জোর করে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে হসপিটালে ভর্তি করিয়েছে এবং সেখানে তিনি সুস্থ আছেন বলে জানান দিয়েছেন। আজকে সকালে তিনি বিজেপির প্রতি অনেকটাই আস্থা জ্ঞাপন করে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের উপর আস্থা জ্ঞাপন করে তিনি তার অনশন ভেঙেছেন। তার কাছে তিনি বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন যে আমার কাছে বর্তমান বিজেপি সরকার কথা দিয়েছেন এবং লিখিতভাবে কিছু আশ্বাসও দিয়েছেন যে তার ৩টি পয়েন্টস ছিল দাবির ওয়াংচুক সাহেবের। তিনি বলেছেন যে যারা ওখানে আন্দোলন করেছে তাদের, বিশেষ করে ২০শে জুলাই যারা সংসদ ভবনে হামলা করেছে বা বিভিন্ন ঘটনা ঘটেছে আপনারা জানেন সেদিন, এসব ঘটনায় কোনোভাবে যাতে আন্দোলনকারীদের বিরুদ্ধে বিচার বিভাগ বা পুলিশ যেন কোনো ব্যবস্থা না নেয়, এ ব্যাপারে একটি করেছেন। এবং অন্যান্য আরও ২টি আশ্বাস, বিশেষ করে আগামী এই যে বর্ষা অধিবেশন শুরু হবে সংসদের, সেই অধিবেশনে এই বিষয়ে মানে শিক্ষার যে অবনতি হয়েছে সারা ভারতে, এই বিষয় নিয়ে তারা আলোচনা করবেন, বিরোধী দলকেও আলোচনার মধ্যে রাখবেন এবং এ নিয়ে মোটামুটি একটা পুরো সংসদে দীর্ঘক্ষণ আলোচনার একটা ব্যবস্থা রাখবেন। এই ধরনের একটি আশ্বাসও দিয়েছেন, যেটির দাবির মধ্যে ছিল। এইসব দাবি মানবে বলেই মোটামুটি আশ্বাস দেওয়ার পর তিনি অনশন ভেঙেছেন। কিন্তু সেখানে সে যে সবচেয়ে বড় দাবি সিজেপির, মানে ককরোচ জনতা পার্টির যে সবচেয়ে বড় দাবি ছিল, সেটি হলো যে বর্তমান শিক্ষামন্ত্রী জনাব ধর্মেন্দ্র প্রধান, যার পদত্যাগ দাবি করে কিন্তু প্রধান দাবি এটি ছিল এবং এই পদত্যাগের দাবিতেই কিন্তু যত বর্তমানে যন্তর মন্তরে আন্দোলন চলছে গত অনেক দিন ধরে। এইসব বিষয়ে কোনো কথা বলেননি নরেন্দ্র মোদী, যে কারণে সোনম ওয়াংচুক তার দাবি থেকে সরে গেলেও মানে ককরোচ জনতা পার্টি বলেছে আমরা এই আন্দোলন থেকে সরে দাঁড়াবো না যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হবে। মানে হলো ধর্মেন্দ্র প্রধান, যিনি শিক্ষামন্ত্রী, তিনি যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ না করবেন তাদের আন্দোলন চলতে থাকবে। এবং এই আন্দোলন শুধুমাত্র দিল্লি কেন্দ্রিক নয়, এই আন্দোলন মুম্বাইতে ছড়িয়ে গেছে। আপনারা জানেন সেই উদ্ধব ঠাকরে, সেই রাজ ঠাকরে, যারা ঠাকরে পরিবারের যারা বস্তুত আসলে পুরো মুম্বাইকে যারা পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে, সেখানে যদিও বিজেপি সরকার বসা আছে, তবুও তারা আজকে থেকে মাঠে নেমেছে এবং তারা বর্তমান এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে এবং সরকারকে চ্যালেঞ্জ করেছে যে আসুন দেখা যাক কার শক্তি কত, যদি কোনো কারণে আমাদের এই আন্দোলনকে বাধা দিতে আসে তাহলে কিন্তু আমরা রাস্তা থেকে সরব না, এমন একটি বড় ধরনের হুঙ্কার দিয়েছে। অন্যদিকে আজকে কলকাতায় বা পশ্চিমবঙ্গে
যারা বামপন্থীরা রয়েছে এবং মমতা ব্যানার্জির দলে রয়েছে সবাই কিন্তু আজকে বিভিন্ন মানে শিক্ষা সংগঠন যারা রয়েছে তারাও কিন্তু নামার ঘোষণা দিয়েছে। আজকে পশ্চিমবঙ্গে এই প্রথম এই আন্দোলনকে সমর্থন জানিয়ে সেখানে রাস্তায় মিছিল করবে, মিছিলের ডাক দিয়েছে। এর বিরুদ্ধে আবার যারা বিজেপির সমর্থিত দলগুলি রয়েছে তাদেরও যে শিক্ষা সংগঠন রয়েছে তারাও বলেছে আমরাও যারা এই আন্দোলনকে পুঁজি করে রাজনীতি করতে চায় তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো এবং সেই বিষয়ে একটি সিদ্ধান্ত নিয়ে তারাও আজকে রাস্তায় নামবে। তার মানে মুখোমুখি একটা অবস্থানে চলে এসেছে পুরো বিষয়টা। অন্যদিকে আজকে সিজেপির প্রধান যিনি রয়েছেন অভিজিৎ দীপকে তিনি ঘোষণা দিয়েছেন যে আমরা সরকারের সাথে বসতে রাজি আছি এবং সরকার আপনারা জানেন যে সরকার কিন্তু ৩ থেকে ৪ বার প্রস্তাব দিয়েছে এবং ৪ বারই নাকচ করেছে ককরোচ জনতা পার্টি। এখানে আসলে ইম্পর্টেন্ট তো ককরোচ জনতা পার্টি। এর মধ্যে সামিল হয়েছিলেন জনাব সনম ওয়াংচুক। তিনি বিভিন্ন সময়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্দোলনে তিনি এই ধরনের প্রতিবাদ করে এসছেন। কিন্তু ককরোচ জনতা পার্টির যে দাবিগুলো আজকে অনেকদিন ধরে আসছে এগুলো সম্পূর্ণ পার্টিগুলো এবং এই ককরোচ জনতা পার্টির জন্ম কীভাবে হয়েছে এটি আপনারা জানেন। সুতরাং তাদের একটি ভিন্ন এজেন্ডা রয়েছে, শুধুমাত্রই যে এই বিষয় তা নয়, তাদের একটা ভিন্ন এজেন্ডা যেগুলি আমাদের বাংলাদেশ থেকে তারা উৎসাহিত হয়েছে, তারা নেপাল থেকে উৎসাহিত হয়েছে, তারা শ্রীলঙ্কা থেকে উৎসাহিত হয়েছে। সুতরাং একটা মূল কাঠামোগত পরিবর্তন চায় এই জেনজির বর্তমান নেতৃত্ব, কারণ আশপাশের সবগুলো দেশে কিন্তু পরিবর্তন ঘটেছে। সুতরাং তারাও চায় যে কোনো না কোনো একটা মানে থিম ধরে অজুহাত ধরে তারা সামনে এগিয়ে যাবে এবং রাজনৈতিকভাবে একটা মূল স্তম্ভ পরিবর্তনের জন্য এবং মূল কাঠামো পরিবর্তনের জন্য তারা এগুলি করছে। এগুলো আমরা বুঝি, কারণ হলো আসলে আন্দোলনকারীরা একটা সময় গিয়ে এই ধরনের একটি চাওয়াতেই কিন্তু চূড়ান্ত গন্তব্য পৌঁছানোর চেষ্টা করে। এই কয়েকটি আন্দোলন যেগুলি হয়েছে শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশে, এদের এই মূল উদ্দেশ্যই ছিল এসব, যে একটা রাজনৈতিক পট পরিবর্তন। তো সেখানে তারা তাদের যে গন্তব্য যদি নিয়ে থাকে তাহলে কিন্তু আপনার যতই সরকার আশ্বাস দিক এসব দাবি ২-৩টা মানুক, আবার নতুন দাবি নিয়ে কিন্তু সবাই আসবে। কারণ ইতিমধ্যে আন্দোলন কিন্তু আর শুধুমাত্র যন্তর মন্তর যে ছোট্ট একটি জায়গা সেটিতে নেই, এটি এখন সারা দিল্লি, সারা মুম্বাই, সারা ভারত জুড়েই কিন্তু শুরু হয়ে গেছে। সুতরাং সমগ্র ভারতের যখন চতুর্দিকে কোনায় কোনায় সব ছোট ছোট দলগুলো, গ্রুপগুলো যখন আন্দোলন শুরু করবে স্পোরাডিক্যালি, তখন এই আন্দোলনকারীদের উপরে কোনো না কোনো একটা নির্যাতন শুরু হবে। বিভিন্ন কোনায় কোনায়, যেটি বাংলাদেশে হয়েছে, বিভিন্ন দেশে হয়েছে, এই আন্দোলনকারীরাই কিন্তু শেষ পর্যন্ত দিল্লিতে আসবার ঘোষণা দেবে যে সবাই দিল্লিতে আসো, আমরা একত্রিত হয়ে এখন ইয়ে করি। আমার মনে হয় নাও হতে পারে, ভারতের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। আমি চাই না এরকম একটা অবস্থা হোক, কিন্তু এটা তো সত্য এক নায়কতন্ত্র চলছে অনেক দিন ধরে, এক নায়কতন্ত্র চলছে ভারতে। এই কসাই মোদির কারণে কিন্তু ভারতে ধর্মীয় বিভক্তি থেকে শুরু করে সামাজিক বিভক্তি এবং গণতন্ত্র এখন নাই বললেই চলে, একদম নাই বললেই চলে। যেই গণতান্ত্রিকভাবে যে দেশটিকে আমরা সারা বিশ্বে উদাহরণ হিসেবে দেখেছি, সেই দেশে কিন্তু এখন গণতান্ত্রিক ভাষায় কেউই কথা বলে না। এই যে বিরোধী দলীয় নেতা জনাব রাহুল গান্ধীকে কীভাবে রাস্তা থেকে এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে কীভাবে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে, একটা গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনকে কীভাবে অশান্তিপূর্ণ করে ফেলেছে এবং এই ছেলেদের উপরে যেভাবে আক্রমণ চালিয়েছে, ঠিক বাংলাদেশ থেকে বাংলাদেশের যেসব ঘটনা ঘটিয়েছে। দেখুন একটা জিনিস, যারা বাংলাদেশি বাইরে দেখছেন আপনাদেরকে একটা কথা বলি, এই বাংলাদেশের প্রথম দিন থেকেই নরেন্দ্র মোদীর গোয়েন্দাদের পরামর্শে বাংলাদেশে যে রোলার স্টিমার চালিয়েছিল, এই যে কারণে বাংলাদেশি পুলিশরা, বাংলাদেশি সকল তৎকালীন তথাকথিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যেভাবে এই আমাদের ছেলেদের উপরে, আমাদের ছাত্র জনতার উপরে যেভাবে আক্রমণ চালিয়েছে, নির্যাতন চালিয়েছিল, যে কারণে বাংলাদেশের মানুষ পুলিশের উপরে, এই নিরীহ পুলিশ বাহিনীর উপরে এভাবে হামলে পড়েছিল। পুলিশ বাহিনীর এভাবে হওয়ার কথা না, আমাদের পুলিশ বাহিনী এতটা নির্মম ছিল না। আমাদের পুলিশ বাহিনীকে নির্মম করা হয়েছে, তৈরি করা হয়েছিল, যে কারণে আমাদের পুলিশ বাহিনী এভাবে হামলে পড়েছিল শিক্ষার্থীদের উপরে, যে কারণে শিক্ষার্থীরা সুযোগ পেয়ে পুলিশের উপরে এভাবে হামলে পড়েছে, পুলিশের অনেক সদস্য জীবন দিতে হয়েছে। এসব পরামর্শ কিন্তু শেখ হাসিনার ছিল না, ভারতের ছিল। ভারতের পরামর্শ অনুযায়ী শেখ হাসিনা শুধু বাস্তবায়ন করেছে। শেখ হাসিনাকে বলা হয়েছে যে এখন থেকেই মেরে ফেলো, বলে না বাসর রাতে বিড়াল না মারতে বলে আর কখনো মারা যায় না। তারা প্রথম দিন থেকে বাংলাদেশে মারা শুরু করেছিল। আজকে দেখুন একই ফাঁদে পড়ে কিন্তু নরেন্দ্র মোদী নিজে এসে
খালি বারবার বলতেছে আলোচনায় বসবো, আলোচনায় বসবো, আসো 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 আসো। আর এই জিনিসটি কিন্তু শেখ হাসিনাকে শেখায় নাই। শেখ হাসিনাকে বলেছে কোনো আলোচনার দরকার নেই, খালি গুলি করো, গুলি করো, গুলি করো। এই যে নিজের দেশে যখন এই একই ঘটনার শিকার হয়েছে নরেন্দ্র মোদী, তখন ওই দেশের শিক্ষার্থীদের বুকে গুলি করতে তাদের কিন্তু হাত কাঁপতেছে। আর আমার দেশের মানুষ মারার জন্য শেখ হাসিনাকে পরামর্শ দিতে কিন্তু তাদের ৳২ খরচ হয় নাই। বলে দিয়েছে খালি গুলি করে মারতে থাকো পাখির মতো, সেভাবেই মেরেছে। এখন কত হিসাব নিকাশ করতেছে, কতবার ডাক দিতেছে যে তোমরা আসো, আমরা আলাপ করতে চাই, সব দাবি মেনে যাব। অথচ শেখ হাসিনাকে কি বলছে যে তুমি কোনো দাবি মানবা না, খালি গুলি। আমি মনে করি যে এই ধরনের একজন নেতার হাতে যদি ভারতের মতো একটা দেশ থাকে, তাহলে কখনোই ভারতে যেমন অশান্তি দূর হবে না, আশপাশের দেশগুলো থেকেও অশান্তি দূর হবে না। ভারতবাসী জেগেছে এবং আমি মনে করি ভারতবাসীর এই আন্দোলনের ফসল হিসেবে একটি গণতান্ত্রিক দেশ আবারও পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে আশা করা যায়। তবে যে ষড়যন্ত্র এবং যে লোভের জাল ফেলা হয়েছে, সোনম ওয়াংচুকের মতো মানুষকে কিন্তু মানিয়ে ফেলেছে। তাকে কিন্তু সম্পূর্ণ সরিয়ে গত ২-৩ দিন যাবৎ তার ব্রেইন ওয়াশ করে ফেলেছে। তার ভিতরে পলিটিক্যাল বিষয়টাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে দেখো তোমাকে ব্যবহার করে এই বিরোধী দলগুলো এগুলি চাচ্ছে, এই সেই ইত্যাদি ইত্যাদি। এইভাবেই কিন্তু এই গোয়েন্দা বাহিনীর কাজ কিন্তু এভাবে নিয়ে ব্রেইন ওয়াশ করা। হ্যাঁ, আর বাংলাদেশের ক্ষেত্রে কী করতো, নিয়ে গুম করে ফেলো, একদম নাই করে ফেলো। আর সেখানে কিন্তু এটা সম্ভব না, কারণ ওদের গুণী মানুষ আর আমাদের বাংলাদেশের সব ছিল ইয়ের বাচ্চা। এইভাবে তারা দেখতো। আর না, বাংলাদেশের দিকে চোখ দেয়া কখনোই আর সাহস করবে না, মাথায় রাখতে হবে। সুতরাং প্রিয় বন্ধুরা, আজকের এই অবস্থাতে আজকে দুপুরে তারা বসবে অভিজিৎ দীপকে, মানে হলো ককরোচ জনতা পার্টির প্রধান, এবং সরকারের সাথে যে মিটিং হবে সেখানে প্রধান মানে অভিজিৎ দীপকে তাদের একমাত্র যে দাবি সেটি হলো আপনার প্রধান, শিক্ষামন্ত্রী প্রধান যিনি ধর্মেন্দ্র প্রধান, তার পদত্যাগটাই তাদের সবচেয়ে বড় দাবি থাকবে। এবং তারা বলেছিল যে আমরা কোথাও যাব না আলোচনা করতে, কোনো অফিসেও যাব না, কারো বাসায়ও যাব না। সুতরাং সেই অনুযায়ী একটা জায়গা তারা আজকে সরকারের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছে এবং সিজেপির পক্ষ থেকে প্রস্তাব দিবে, সেখানে আজকে মিটিং হতে যাচ্ছে। দুপুরের পর আমরা বুঝতে পারবো যে আসলে আন্দোলনের গতিবিধি কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। ভালো থাকবেন সবাই। সালাম।